অডিও কথনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম বুদ্ধদেব গুহর উপন্যাস হাজারদুয়ারি। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ৪টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম ৪টি পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৫ম পর্ব। পরপর ৪ বোর্ড হারল গোপেন। রুটি আর কষা মাংস আনিয়ে খেয়েছে ওরা, সঙ্গে বিয়ার। খেলতে ভালো লাগছে না। কালুকে নিজের জায়গায় বসিয়ে বারান্দায় এসে বসেছে আরাম করে একটা সিগারেট খাওয়ার জন্যে। এমন করে হারে না কখনো। সকলেই ওকে ভয় পায়। যেখানেই ও খেলে সেখানেই যেতে। আজ কিছুই মনে রাখতে পারছে না। হাতের তাস, অতীতের কথা, ভবিষ্যতের স্বপ্ন। চ্যাটার্জি ওকে একটি বই পড়তে দিয়েছিল, জিড্ডু কৃষ্ণমূর্তির। কৃষ্ণমূর্তির মূল বক্তব্য ছিল এই যে, আমাদের মধ্যে খুব কম মানুষই বাঁচতে জানি। আমাদের মধ্যে অধিকাংশই সকালবেলাটা কাটাই অফিসে গিয়ে কি করব সেই ভেবে। অফিসে যখন থাকি তখন অফিস ছুটির পর কি করব তাই ভেবে কাটাই। আর অফিস যখন ছুটি হয় সত্যিই তখন থেকে ভাবতে শুরু করি কাল অফিসে গিয়ে কি করব। প্রতি মুহূর্তেই হয় আমরা অতীতে বাঁচি নয় ভবিষ্যতে। বর্তমানে বাঁচতে জানি খুব কম মানুষই। মুহূর্তের মালা গেঁথেই বর্তমান। তাই এই মুহূর্তটি কিভাবে বাঁচছি, কতটুকু আনন্দ করছি, সে কাজ করেই হোক কি তাস খেলেই হোক কি প্রেম করেই হোক, সেইটাই আসল কথা। থিওরি খুবই ভালো, সন্দেহ নেই, কিন্তু এত দীর্ঘদিনের কুঅভ্যাস ছাড়া রাতারাতি তো সম্ভব নয়। কিন্তু বর্তমানেই বাঁচতে শিখতে হবে। বোসদা একবার ঘুরে গেলেন বারান্দাতে এসে। জোর শব্দ করে নাক ঝাড়লেন এক টিপ নস্যি নেওয়ার পর। তারপর তির্যক চোখে চেয়ে লাল রুমাল দিয়ে নাক মুছতে মুছতে বললেন, বউয়ের সঙ্গে ঝগড়া করেছে বুঝি? না, তবে করব হয়তো। ভবিষ্যতে? হ্যাঁ। ভবিষ্যৎকে গুলি মারো। কালু ২ বোর্ড খেললো, দারুণ জিতেছে। এখনো এসো, লাক ফিরতে পারে। মাই লাক হ্যাজ রান আউট বোসদা, ইট অ্যাপিয়ার্স। তাই বলে চিন্তান্বিত মুখে তাকালেন বোসদা গোপেনের চোখে। তারপর বললেন, মেবি ফর দ্য ডে, বরাবরের জন্য তো নয়। বুঝলে ভায়া, কপাল হচ্ছে দোলনার মতো, একবার দূরে যায় আর একবার কাছে আসে। তুমি যদি মাটিতে দাঁড়িয়ে থাকো তবে তৈরি থেকো কখন কপাল তরাতে ফিরে আসে তোমার কাছে। তৈরি না থাকলে বা অন্যমনস্ক হলেই কপাল এসে তোমারই কপাল ফুঁড়ে ভূতলশায়ী করবে তোমাকে। তাড়াহুড়ো যে করেছে সেই মরেছে। টাইমকে টাইম দিতে হবে। যা সময় লাগবে যা কিছুর জন্যই হোক না কেন, তা তো দিতেই হবে। বোর্ডে ফেরার সময় হয়েছে তোমার, চলো ফেরো। আপনি যান, আমি যাচ্ছি, বলল গোপেন। পকেট থেকে সিগারেট বের করে বুক পকেট থেকে লাইটারটা বের করতে গিয়েই চিঠিটার সঙ্গে আঙুল ঠেকে গেল। দীপার চিঠি। স্ট্রিক্টলি পার্সোনাল। স্বামী স্ত্রীকে একসঙ্গে। আশ্চর্য মেয়েটি। আনইউজুয়াল। নন কনফরমিস্ট। সিগারেটটা ধরিয়ে লাইটারটা বুক পকেটে রেখে চিঠিটা বের করল গোপেন। তারপর বারান্দাটা যথেষ্ট নিরিবিলি মনে না হওয়াতে উঠে গিয়ে সামনের পার্কের একটা গাছতলার বেঞ্চে গিয়ে বসল। খামটা ছিঁড়ে চিঠিটা বের করল। শতপথীকুঞ্জ, হুড়হুড়াগড়, ১-৫-১৯৯০। ব্যানার্জি মশায়, শ্রদ্ধাভাজন এসু। ঠিক কিভাবে আরম্ভ করব ভেবে পাচ্ছি না, অথচ চিঠি একটি আপনাকে আমার লেখা বড়ই দরকার। আরম্ভটা মুশকিল। আচ্ছা, প্রথমেই বলি যে আপনাকে আমার খুব ভালো লেগেছে। মানে ন্যাকামি করব না কোনো। আপনি যদি অবিবাহিত হতেন অথবা স্ত্রীদিকে বিয়ে না করতেন তবে আমি লড়ে যেতাম। শুনছেন তো মশাই? নোট করে রাখুন কথাটা যে আপনাকে আমার খুবই ভালো লেগেছে। আমাকে আপনার কেমন লেগেছে জানি না, বোধহয় ভালো লাগেনি। তাছাড়া লাগবেই বা কি করে? আমার গুণপনার তো কিছুই আপনাকে এই স্বল্প পরিসরের মধ্যে এবারে জানিয়ে আসা গেল না। আমি কিন্তু খুব ভালো গান গাই, শোনানো হলো না এবারে। দারুণ রান্নাও করি, তবে আমার পছন্দসই মানুষের জন্য না হলে বড় একটা রাঁধি না। রান্নাও তো প্রেমের প্রকাশের এক বিশেষ মিডিয়াম। যাকে তাকে খাইয়ে ও যেমন তেমন করে খাইয়ে
এ গুণের অসম্মান করাটা উচিত নয়। পরের বার আপনাকে খাওয়াবো। এবং যদি জোরে এখানে আসতে পারেন, আমি নতুন কোয়ার্টার পাবার পর, তবে এখানেও খাওয়াতে পারি। যদি সাহস করে একা আসতে পারেন। আমার সাহসের অভাব নেই। তবে তো কথাই নেই। উই উইল বিপ ইট আপ। উই উইল বিট ইট আপ। এবারে আসল কথাতে আসি। আপনি হয়তো ভাববেন যে আমি কোনো ম্যানার্স জানি না। আমার সহপত নেই এবং আমি অত্যন্ত অসভ্য। কিন্তু এই ছোট্ট জীবনে এবং বিশেষ করে যৌবনে ম্যানার্স, সহবত, সভ্যতা এসবের পরাকাষ্ঠা করতে করতেই যৌবন জীবন ফুরিয়ে যায়। তখন এটা করা হলো না, ওটা করা হলো না। করা হলো তো তাও তেমন করে করা হলো না। এমনই সব অভিযোগ জমা হতে থাকে। এবং সেই জমা হওয়া অভিযোগ পুঞ্জীভূত হতে হতে একদিন নিজেরই বুকের মধ্যে বিস্ফোরিত হয়। ছিন্ন ভিন্ন করে দেয় নিজেকে। তখন বেঁচে থাকলেও আমরা ভেজিটেবল হয়ে বেঁচে থাকি। কোনো মানুষের জীবনেই সেই রকম বাঁচা অভিপ্রেত নয়। আপনি কি যথেষ্ট বেঁচে আছেন? প্রত্যেক মানুষই তো জীবিকার জন্য কিছু না কিছু একটা করেই। টাকা রোজগার করে, খায় দায়, বিয়ে করে, ছেলে মেয়ে হয়। তাদের ভাবনা ভাবে। তারপর দেখতে দেখতে বুড়ো হয়ে গিয়ে ছেলে মেয়েদের জীবনকেই নিজেদের জীবন মনে করে ঘানির বলদের মতো খাটতে খাটতে একদিন হঠাৎ আবিষ্কার করে যে বুড়ো হয়ে গেছে। পায়ে বাত, বুকে ইস্কিমিয়া, অ্যানজাইনা, রক্তে সুগার এবং কোলেস্টেরল। সবচেয়ে মজার কথা এই যে তখন সামর্থ্য থাকলেও কেদার বদ্রী যেতে পারেন না, মরুভূমি পেরোতে পারবেন না, সার্ফ রাইডিং করতে পারবেন না, অবস্থাপন্ন মানুষেরা যেসব করে থাকেন। এবং সেই অপারগ মুহূর্তেই সবচেয়ে মজার কথা এই যে ছেলেমেয়েরা ঠিক সেই মুহূর্তেই আমি যেমন আবিষ্কার করে অবাধ্য হচ্ছি, তেমনি আবিষ্কার করবে যে তাদের জীবনটা তাদেরই। তারা ভুলে যাবে বেমালুম আমি যেমন অনায়াসেই গেছি যে তাদের মা, বাবা, দাদারা নিজেদের অনেকভাবেই বঞ্চিত করে ছেলেমেয়েদের মানুষ করে তোলবার জন্যে নিজেদের জীবন বরবাদ করেছেন। অথচ তাদের ত্যাগটাও যেমন সত্য, ছেলেমেয়েদের নিজেদের জীবন নিজেদের এই দাবিটাও তেমন সত্য। আমাদের বাবা-মায়েরা নিজেরা স্বার্থপর না হয়ে নিজেদের জীবন নষ্ট যে করেছেন তাতে কোনো সন্দেহ নেই। তা বলে আমরা আপনারা যদি তা করি তাহলে তো মূর্খামির চূড়ান্ত হবে। অন্যদের দেখেও যদি শিখতে না পারি তাহলে শেখার সুযোগ আর আমাদের হবে না। আমাদের বাড়ির সামনেই একটি ৫ তলা ফ্ল্যাট বাড়ি আছে। রাতের বেলা যখন ন্যাশনাল নেটওয়ার্কে ৯টার সময় ছবি দেখায় তখন আমি আমার বারান্দাতে দাঁড়িয়ে দেখি যে প্রতি ফ্ল্যাটে আলো জ্বলছে, প্রতি বসবার ঘরে। টিভির সামনে বসে মা, বাবা, ছেলে, মেয়ে ছবি দেখছে। প্রতিটি ফ্ল্যাটে আনন্দের প্রতিমূর্তি যেন। আজ থেকে ২০-২৫ বছর পর এইসব ফ্ল্যাটের দৃশ্যই একেবারে অন্যরকম হবে। বুড়ো বুড়ি নয়, শুধু বুড়ো, শুধু বুড়ি, একজন মাত্র চাকর বা আয়ার দয়াতে অথবা কারো বিনা দয়াতেই বড় করুণ বাঁচা বাঁচবেন। ছেলে মেয়ে মানুষ করে তাদের সেটেল করে উদ্বৃত্ত আর কিছু মাত্রই থাকবে না যা দিয়ে অন্তত ওয়েল ডিজার্ভড রিটায়ারমেন্টকে সুখের করে তোলা যায়। তাই বলি যে ভবিষ্যৎ কথাটা এই পৃথিবীর প্রেক্ষিতে একেবারে আউটডেটেড হয়ে গেছে। বর্তমানটাই আসল। এবং বর্তমানে ভবিষ্যৎকে গেঁথে না রাখতে যে পারবে তার ভবিষ্যৎ তো পক্কাই। বর্তমানও পক্কা। আপনি হয়তো এতক্ষণে ভাবছেন যে আনসলিসিটেড এত জ্ঞান দেওয়ার আমার কি দরকার? আমি আপনার কে? এখন কেউ নই, কিন্তু হতে তো পারি। কিছু মনে করবেন না। আমার মনে হয়েছে যে কোনো কারণেই হোক যে আপনি আর শ্রীদি একে অন্যের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ত নন। অথবা দড়ি দিয়ে বাঁধা জোড়া ডোঙ্গা যেমন মাছ বিলে গিয়ে হঠাৎ দড়ি ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তেমনই আপনাদের সম্পর্ক। পুরোপুরি বিচ্ছিন্ন এখনো হননি, কিন্তু দড়ি ছিঁড়ে গেছে। কিছুক্ষণ ঘেঁষাঘেঁষি ঠোকাঠুকি করে একসঙ্গে ভাসবেন হয়তো, কিন্তু কিছুদিন পরেই আলাদা হয়ে যাবেন। তখন আদিগন্ত বিলের উপর সূর্য ডুবে আসবে। স্বচ্ছ জলের তলায় কচি কলাপাতা রঙা ঝাঁঝিদের তখন শেষ বিকেলের আলোয় কমলা রং দেখাবে। পানকৌড়ি গলা লম্বা করে দুডানায় আলো মেখে মুহূর্তের জন্য সুন্দরী হবে। ময়ূরকণ্ঠী নীল আর সিঁদুরে লাল শরীরে কাম পাখিরা তাদের কাম চারিয়ে দিয়ে মসৃণ আয়নার মতো নিস্তরঙ্গ জলে ফাটা ফাটা রেখা ফোটাবে।
কোনো জলচর সাপ সেই শান্ত সুন্দর স্তব্ধ জলজ ছবিকে দ্বিখণ্ডিত করে সাঁতরে চলে যাবে আলোর দেশ থেকে অন্ধকারের দেশে। আর আপনি সেই শীতার্ত আদিগন্ত নীর সাম্রাজ্যে নিরুপায় বসে ভাববেন কি ভুলই না করেছেন, কি ভুল। অথচ পৃথিবীতে এমন একজন পুরুষ অথবা নারী নেই যার জীবন অপর একজন নারী বা পুরুষের দয়া নির্ভর। এই পৃথিবী মস্ত বড় মশায়, পৃথিবী জমজমাট। কোনো একজন যা চেয়েছিল তা দিল না বলে পা ছড়িয়ে কাঁদতে বসা শুধুমাত্র শিশুদেরই মানায়, প্রাপ্তবয়স্কদের আদৌ নয়। এই কথাটা সুমন সেনের মতো কেউকেটা তালেবর মানুষকে কিছুতেই বোঝানো গেল না। কবে কাকে ভালোবেসেছিল এক কলকাতার মেয়ে, তাদের বাড়ি নাকি ছিল যোধপুর পার্কে, তাকে ডিচ করেছে বলে জীবনের সব প্রাপ্তি তার অসার হয়ে গেল। মানুষটা নেহাত বড় হয়ে গেছে, সত্যিকারের বড় পুরুষের কোনো লক্ষণ তার মধ্যে আমি অন্তত দেখি না। এমন লোক বাথরুম সংলগ্ন ড্রেসিং রুমে তার প্রেমিকার ফটো সাজিয়ে রেখে হুড়হুড়াগড় ইন্ডাস্ট্রি চালাবার অনুপ্রেরণা পায়। হে আমার পক্ষে বিশ্বাসযোগ্য নয়। যে কোনো সফল নারী ও পুরুষের জীবনে সেক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যতদিন না আমরা এই কথা মেনে না নেওয়ার ভণ্ডামি কাটিয়ে উঠতে পারছি, ততদিন আমাদের সফলতাও সেই রকমই হবে। আপনি দেখবেন যে সুমন সেন যদি তার ওল্ড ফ্রেম খুঁজে না পান, তার সঙ্গে মিলিত হতে না পারেন, তবে আপনাদের হুড়হুড়াগড় ইন্ডাস্ট্রিজ একদিন ধসে যাবে। আফটার অল, ইট ইজ দ্য হিউম্যান মেটেরিয়াল হুইচ ম্যাটার্স। জার্মানিতে জাপানে মানুষ ছিল, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিশাপ ঝেড়ে ফেলে তারা আবার পৃথিবীকে চোখ রাঙাচ্ছে। সেই রকম মানুষ আসে একমাত্র তৃপ্ত পুরুষ আর নারীর প্রজন্ম থেকেই। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যদি পারেন তো সুমন সেনের সঙ্গে তার প্রেমিকার মিলন ঘটিয়ে দিন। একদিন ছলছুতোতে এমডির বাংলোয় চলে গিয়ে সেই ফটোটি দেখে আসুন। তারপর গরু খোঁজার মতো খুঁজতে শুরু করুন। যার গরু হারিয়েছে তাকে তার গরু ফিরিয়ে দিন। জানি না সে গাভী এতদিনে সবৎসা হয়েছে কিনা। হুড়হুড়াগড়কে বাঁচান। সেটাই হবে এমডির এবল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। সুমন সেনকে আমিও ভালোবাসি। মানুষটার জন্য আমার কষ্ট হয়। যদি তার প্রেমিকাকে কখনো খুঁজে পান এবং দেখেন যে তিনি বিয়ে টিয়ে করে সুখে সংসার করছেন, খবর অবশ্য সেরকমই, তাহলে তার সংসার ভেঙেও তাকে সুমন সেনের কাছে পাঠিয়ে দিন। তার সংসার যে ফাঁক হবে বা ক্ষয়, তা আমি পূরণ করতে রাজি আছি। তার সে ভদ্রলোক যেমনই হন না কেন, কথা দিচ্ছি। আপনি একা নন। ওই ফটোটি পেলে প্রিন্ট বা জেরক্স করিয়ে নিয়ে আপনার সব কলিগকে দিন। সুমনদাকে কোনো ডাক্তারই বাঁচাতে পারবে না। পারলে পারে সেই মেয়েটি। তার নাম জানি না আমি। এতক্ষণে নিশ্চয়ই বুঝলেন যে আমার কি স্বার্থ। আমার স্বার্থ এই যে সুমন সেনকে আমি ভালোবাসি। তার মতো মানুষকে পুনরুজ্জীবিত করতে যে কোনো মানুষেরই যে কোনো মূল্য দিতে রাজি থাকা উচিত। কারণ ওর মতো মানুষ আমাদের দেশে কমে আসছে। উনি হলেন সেই হাইলি এন্ডেঞ্জার্ড স্পেসিসের একজন। যে দুজন পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর এমডি এই নরমেধ যজ্ঞে মেতেছিলেন, তাদের বিরুদ্ধে কেস হলেও তারা বেকসুর খালাস হবেন। চাকরিও যাবে না। তাদের শিক্ষা একমাত্র সুমন সেনই দিতে পারেন যদি তিনি ভালো হয়ে ওঠেন। আইন এদেশে এখনো প্রকৃতার্থে বলবতী হয়নি। কবে যে হবে তাও জানি না। ভালো থাকবেন। আমি সুমনদার জন্য এবং আপনার জন্যও কি করতে পারি জানাবেন। ইতি অবিশ্বাস্য, আনইউজুয়াল দীপা। যে দ্বীপ জ্বেলে যায়। চিঠিটা পড়ে অনেকক্ষণ স্তম্ভিত হয়ে রইল গোপেন। মেয়েটি হয় পাগল, নয় ইম্বেসাইল। এমডিকে যারা মারবার চক্রান্ত করেছিলেন তাদের হয়ে কাজ করছে না তো মেয়েটি। দীপা। হয়তো ওরা চায় এমডিকে প্রাণে মারতে পারল না বলে একটা যাচ্ছে তাই স্ক্যান্ডাল রটিয়ে তাকে লোকের কাছে ছোট করতে। নইলে এইরকম চিঠির তো কোনো মানেই বোধগম্য হচ্ছে না। মাথার মধ্যে ভো ভো করছিল গোপেনের। পার্কটা এখন নির্জন। কৃষ্ণচূড়া গাছ আছে অনেকগুলি। দুটো বাঁদর লাঠি গাছ, একটি আকাশমণি বা আফ্রিকান টিউলিপ। গোল্ডেন ওরিওল পাখি ডাকছে কৃষ্ণচূড়া গাছের উপর বসে। এত সব জানতো না গোপেন। বোসদার কাছে শিখেছে এখানে এসে। কলকাতায় থাকতে বোসদা বার্ড ওয়াচিং ক্লাবের সদস্য ছিলেন।
নিজের ভাঙা হেরাল্ড গাড়ি করে প্রতি রবিবারেই প্রায় বেরিয়ে পড়তেন পাখি দেখতে। কান টানলে যেমন মাথা আসে, তেমনি পাখি চিনতে গিয়েই গাছ চিনেছিলেন। কিছু কিছু তার কাছ থেকেই চিনেছে গোপেন। চিঠিটা আবারও বের করলো গোপেন। চিঠিটা দ্ব্যর্থক, আনসলিসিটেড জ্ঞান মাত্রও নয়। ও চিঠিতে আরো কোনো গভীর ও বিপজ্জনক বার্তা আছে বলে সন্দেহ হচ্ছে। আজ সকালে হাসপাতালে এমডি এবং শ্রীর রিয়াকশন এবং দীপার এই চিঠি, এই দুইয়ের মধ্যে কোথায় যেন এক অদৃশ্য যোগাযোগ আছে। আরেকটা সিগারেট ধরিয়ে চিঠিটা খুলে আরেকবার খুব আস্তে আস্তে পড়ল গোপেন। এবার মানেটা যেন প্রাঞ্জল হয়ে আসতে লাগলো আস্তে আস্তে। যোধপুর পার্কে বাড়ি? হ্যাঁ, তাই তো। যোধপুর পার্কেই তো বাড়ি শ্রীদের। রহস্যর উন্মোচন যেমন হলো, তেমন হঠাৎ এক বিষণ্ণতাও তাকে ছেয়ে ফেলল। এমন সময় বোসদা বারান্দায় এসে তাকে খুঁজে না পেয়ে বাগানের দিকে চেয়ে তাকে দেখতে পেয়ে এদিকে আসতে লাগলেন। পেছন পেছন কালু, তার পেছন পেছন বোসদার ডালমেশিয়ান কুকুর ইয়ার। বোসদা বললেন, হলোটা কি? কি হলো তোমার গোপেন? পেট ব্যথা করছে বোসদা, মাংসটা ভালো ছিল না। হতেই পারে না, ইয়াকুবের দোকানের মাংস কলকাতার রয়্যাল হোটেলের চেয়েও ভালো। তা কি জানি, পেটে খুব ব্যথা করছে, বাড়ি যাব। বাড়ি যাবে তা যাও, কিন্তু মিথ্যে ইয়াকুবকে দোষী করছো কেন ভাইয়া? বলেই বললেন, যা কালু, গোপেনের জিপ যাচ্ছে, চলে যাই বালা। পানির ট্যাঙ্কির মোড়ে নেমে একটু আনাজ কিনে নিয়ে আয়। রাতে খাবিটা কি? তাছাড়া কাল কারখানা যাবার আগে যাচ্ছিস যখন, তখন ইয়ারকেও সঙ্গে নিয়ে যা। চেনটা ঘর থেকে নিয়ে আয়, ওর একটু এক্সারসাইজ হবে। 3 বছরের কুকুর বাড়ি বসে বসেই বাতে ধরে গেল, যেন আমার কাকা। গোপেনের মনটা ভালো ছিল না, একাই যেতে চেয়েছিল, কিন্তু সঙ্গে জিপ থাকতে না করাটা ভালো দেখায় না। ও আস্তে আস্তে জিপের দিকে হেঁটে এগোলো। কালু ভিতরে গেল থলে আর চেন আনতে। জিপের কাছে দাঁড়িয়ে ভাবছিল গোপেন যে এখন 3টে বাজে, এই সময় বাড়ি গিয়ে কি বা করবে। শ্রীকে ফেস করতে হবে, শ্রীরও ফেস করতে হবে ওকে। শ্রীর চিঠিতে কি লিখলো দীপা কে জানে। কালু এসে জিপে বসলো, ইয়ারকে পেছনে তুলে দিয়ে বলল, বেশি আহ্লাদ করবে তো মারবো পোদে এক নাতি। বোসদা আহ্লাদে আহ্লাদে এটাকে মাথায় চড়িয়েছে। আলাদা কোয়ার্টার পাওয়া মাত্র কেটে পড়বো গোপেনদা। মশারির মধ্যে কোলবালিশ করে শোয়, টেবিলে খেতে বসে আমাদের উল্টো দিকের চেয়ারে ইয়ার বসে খায়, গা ঘিন ঘিন করে। বোসদা বলেন, আহা, কুকুর বলে কি মানুষ নয়? আদিক্ষে তার সহ্য হয় না। পানির ট্যাঙ্কির আগে হিলভিউ বার, বাগানে চেয়ার পাতা আছে লাল নীল ছাতার নিচে। জিপটা তার কাছাকাছি এলেই গোপেন বলল, কিরে কালু, হবে নাকি? আর এসব সুঅভ্যাস ভুলেই গেছি গোপেনদা। ছুটিতে যখন ঢেনকানালে যাই তখন হয় একটু একটু। বোসদার মুখ্য তো বিয়ার, তাও গেলাস প্রতি 2টি করে জেলুসেল এমপিএস খাবেন। চলে না, চরিত্রটাই নষ্ট হয়ে গেল তোমাদের কলকাতার এই কায়স্থ পার্টির খপ্পরে পড়ে। নামবি কিনা বল? চলো গুরু, তোমার সঙ্গে জাহান নামে যেতেও রাজি। বাইধরটা বসে থাকবে, ছেড়ে দাও না, তুমি চালিয়ে যাবে। আমি কি চালাই নাকি? আমার যখন বয়স 10 বছর তখন বাড়ির শেষ গাড়ি বিক্রি হয়ে যায়। শিখে নাও। শিখেছিলাম আমাদের ড্রাইভার রঘুবীর সিং এর কোলে বসে, স্কুল যেতাম আসতাম নিজেই চালিয়ে। ভুলে গেছো? জিপ থেকে নামতে নামতে কালু শুধলো। পরক্ষণে ইয়ারের কথা মনে পড়াতে বাইধরকে 2টো টাকা দিয়ে বলল, ওই যে চিনে বাদাম বিক্রি হচ্ছে, কিনে নিয়ে খেতে খেতে, বাইধর ভাই এটাকে একটু হাঁটিয়ে দাও তো। ঠিক আছে, বলল বাইধর। কালু আবার বলল, ভুলে গেছো গাড়ি চালাতে? অন্যমনস্ক ছিল গোপেন, ওর মাথা কাজ করছিল না সকাল থেকে। বলল, কি বললি? করহেলবা আজ তম্বকু, বলছিলাম গাড়ি চালানো ভুলে গেলে? হ্যাঁ, বাজে কথা। 3টে জিনিস একবার কেউ শিখলে, 3টে না 4টে জিনিস কখনো ভোলে না। কি কি? ফাকিং, সাইক্লিং, ড্রাইভিং আর সুইমিং। যতই আউট অফ প্র্যাকটিস হোক না কেন, ঠিক চালিয়ে যাবে। অন্যদিন হলে কালুর চোখা চোখা কথাবার্তা অ্যাপ্রিসিয়েট করতো গোপেন,
আজ কেমন ম্যাদা মারা হয়ে গেছে। কি খাবে? হুইস্কি। সূর্য তো ডোবেনি এখনো, শীতকালও নয়। তার উপর খাওয়ার সময়ও তো বিয়ার খেলে। আফটার বিয়ার হুইস্কি ইজ রিস্কি, নেশা হয়ে যাবে। আজ আমার নেশা করতে ইচ্ছে করছে, গোপেন বলল। ওরে বাবা, তারপরে আবার অন্য কিছুর ইচ্ছে হবে না তো? তোমার কি হয়েছে বলো তো আজ? তাসে হেরে গেলে অতগুলো হাত। সাহেব লোক, চিরদিনই বলো হুইস্কি আফটার সানডাউন। আর আজ তুমি? আজ একটা বিশেষ দিন। কি ব্যাপার? তুই জিতেছিস, জীবনে তো কোনোদিন জিতিসনি। তা ঠিক, মাই প্লেজার। আমি খাওয়াবো আজ। না, খাওয়াবো আমি। আমি তোকে নিয়ে এলাম তো। সে হবে ক্ষণ। ওই দেখো, আজ আমার বরাতই খুলে গেছে। দেখো, নতুন কি একটা ব্র্যান্ড ডিস্টিলার চালু করছে আজ। তাই 1 পেগ অর্ডার করলে 2 পেগ দিচ্ছে। তাই? তাই। বেয়ারা এসে হুইস্কি দিয়ে গেল। গোপেন সোডা আর বরফ দিয়ে খাচ্ছে, কালু শুধু জল দিয়ে। কিরে বস, বসে খাচ্ছিস না কেন? কি যে বলো না, আমাদের ঢেনকানলের সুরবাবুদের বড় ছেলের হাতে প্রথম মাল খেয়েছিলাম। সে বুজুবাবু কখনো বসে খেতে দিত না। কেন? বলতো সাহেবরা কি বলে জানিস না? বলে, হাউ মেনি ড্রিঙ্কস ক্যান ইউ স্ট্যান্ড। বসে যদি খাওয়ার নিয়ম থাকতো, তবে তো বলতো, হাউ মেনি ড্রিঙ্কস ক্যান ইউ সিট। হো হো করে হেসে উঠল গোপেন। বলল, সকলকে বলার মতো গল্প। মদের টেবিলে বসলে যার সবচেয়ে আগে হারায় তা হচ্ছে সময়। তার অনেক পরে স্বভাব, চরিত্র, লিভার ইত্যাদি। উঠল যখন টেবিল ছেড়ে, তখন 8টা বাজে। 8টা খেয়েছে গোপেন। জীবনে অতগুলো হুইস্কি একসঙ্গে কখনো খায়নি। কালু খেয়েছে 6টা। ও গোপেনের জন্য একটু চিন্তিত। কালু বলল, চলো তোমাকে বাড়িতে আগে পৌঁছে দেই। বৌদিকে বলবো আমি তোমাকে জোর করে। তোমার কোনো দোষ নেই। তা কেন? তাছাড়া দোষ গুণের কি আছে? রোজ থোড়ি আমি খাই। সে আমিও তো বছরে মাত্র 2 দিন খাই, কালু বলল। কোন কোন দিন? একটু জড়ানো গলায় শুধোলো গোপেন। কালু বলল, যেদিন বৃষ্টি পড়ে সেদিন, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন। হেসে উঠল গোপেন, মাতালের হাসি। মুখে বলল, শালা। গোপেন কখনোই ভাষাতে ঢিলে দেয় না। বলেই বুঝতে পারলো ওর মধ্যে অনেকগুলো গোপেন ছিল। তার মধ্যেই এক শুকিয়ে থাকা শালা আজ থলি থেকে বেরিয়েছে। জিপে উঠে গোপেন বলল, তোর আনাজ, বোসদা রাতে কি খাবেন? দেবদারু পাতা ভেজে দেব, সঙ্গে জবা ফুলের ঝোল। ছাড়ো তো। আরে ইয়ার, ইয়ার কোথায়? তারপরেই ঘাড় ঘুরিয়ে বলল, যা ভেবেছিলাম। দেখো, গাড়িতে অপকর্ম করেছে। কি দুর্গন্ধ। বায়ধর কোথায়? তাই তো, ওই দেখো, সেও নালার ধারে অন্ধকারে অপকর্ম করছে। তা বাবা, এটাকেও সঙ্গে নিয়ে যেতে পারতি তো। যত সব। কালু ইনসিস্ট করলো যে আগে গোপেনকে নামিয়ে দিয়ে যাবে। বায়ধর যখন জিপটাকে এনে দাঁড় করালো গোপেনদের বাড়ির দরজায়, তখন কালু নেমে চেঁচিয়ে বলল, বৌদি, ক্ষমা করে দেবেন, দাদাকে আমরাই আটকে রেখেছিলাম। আনাজ নিয়ে যাবি নাকি কিছু? গোপেন শুধল, কালুর কথাতে ভ্রুক্ষেপ না করে। দূর দূর, ছাড়ো তো। বললাম তো, দেবদারু পাতা ভাজা আর জবা ফুলের ঝোল। ওপর থেকে স্ত্রীর কোনো সাড়া পাওয়া গেল না। কালু বলল, কি বুঝলে? বৌদি বাড়ি নেই, ইউ আর লাকি। চান করে 2 খিলি পান আর বাবা জর্দার 200 নম্বরের মুখে ফেলে দাও তো, কেউই বুঝতে পারবে না। গোপেন ভাবছিল, এরকম তো কখনোই হয়নি। শ্রী যদি কোথাও গিয়েও থাকে, ভরতের কি হলো? কি ভাবছো? কালু বলল, না, বাড়িতে তো ঢোকাই যাবে না এখন, তালা বন্ধ যে। আমাদের ওখানে ফিরে চলো। এমন সময় বায়ধর বলল, ডিজেল নিতে হবে। বিরক্তি মাখা গলায় গোপেন বলল বায়ধরকে, এতক্ষণ কি করছিলে? দিনভর মনে ছিল না? স্লিপ, কালু বলল। আমি যখন ফিরবো নিয়ে নেবো এখন। চল, আমিও তোর সঙ্গে যাচ্ছি। যাবে? রাত হয়ে যাবে না? হলে হবে। গোপেনের চোয়াল শক্ত হয়ে আসতে দেখল কালু। বায়ধর জিপের মুখ ফেরালো টাউনশিপের দিকে।
ও যে যাবে এ কথাটা বিকেলে যখন গা ধুতে গেল তখনও স্থির করেনি শ্রী। গা ধুতে ধুতেই ওর মনে এমন একটা প্রত্যয় জন্মালো যে সুমনার মায়ের কাছে তার এই মুহূর্তে থাকাটা খুবই দরকার। চান করে উঠে একটি সাদা শাড়ি পরল শ্রী, তাতে কমলা রঙা পাড়, কমলা রঙা মেগিয়া স্লিপের ব্লাউজ, কমলা টিপ পরল, সামান্য পারফিউম স্প্রে করলো কানের লতির নিচে। কমলা রঙা যে ফুলটি ভরত তাকে রোজ এনে দেয় সেই সন্ধেবেলায় তার কৈশোরের নৈবেদ্য হিসেবে সেই ফুলটি গুজল খোপাতে। ভরত যখন সন্ধ্যের পর ফুল এনে দেয় ওকে, তখন ভরতের চোখে কিছু একটা দেখে শ্রী। ফুল বড় খারাপ জিনিস, সন্ধেবেলাটাও খারাপ সময়। এই সময়টিতে সদ্য স্নাতা প্রসাধিতা সব বয়সী নারীই বিপজ্জনক। ভরসা এইটুকুই যে ভরত নিজে এখনো বিপজ্জনক বয়সে এসে পৌঁছায়নি, অথচ এই বয়সই উত্তীয়র বয়স। শ্রী যদি নরম করে বলে ভরতকে যে সে খুশি হবে যদি ভরত ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে, তবে ভরত আগে পিছে বিবেচনা না করেই ছাদ থেকে নিচে লাফিয়ে পড়বে। কিশোর বয়সী পুরুষের কাছে যুবতী নারীর শরীরের সন্ধেবেলার হাওয়ার, ফুলের গন্ধের, চাঁদের আলোর, পাখির ডাকের যে গভীর অনুন্মোচিত রহস্য এবং সেই রহস্যের প্রতি যে তীব্র দিগ্বিদিক জ্ঞানশূন্য আকর্ষণ, তা চিরদিনই থেকে যাবে, পৃথিবী যতদিন থাকে। কম্পিউটার আর স্যাটেলাইটেরা মানুষের এই নিবিড় বন্ধ আনন্দে কোনো দিনও ভাগ বসাতে পারবে না, তাকে কোডিফাই করতে পারবে না। দু হাতের পাতাতে ফুল হাতে এসে জোর করে স্ত্রীকে নিবেদন করে। ছাদের সুগন্ধি প্রায় অন্ধকারে দাঁড়িয়ে ভরত বলল, আর কি করব বৌদি? শ্রী বলল, এখানে ট্যাক্সি কোথায় ভাড়া পাওয়া যায় জানিস? জানি না, তবে ভানু মহাপাত্রর দোকানে জিজ্ঞেস করলে ওরা বলে দেবেন। ঠিক বলেছিস, আনতে পারবি একটা ট্যাক্সি ভালো দেখে? কোথায় যাবে? টাউনশিপে যাব এবং আসব, দাঁড়িয়ে থাকতে হবে সেখানে কিছুক্ষণ। কত ভাড়া নেবে জিজ্ঞেস করবি। ভালো ট্যাক্সিওয়ালা মানে সুন্দর দেখতে? না রে, মাতাল টাতাল না হয়, গুন্ডা টুন্ডা না হয়, ভদ্র সভ্য, বিচ্ছিরি গন্ধের বিড়ি না খায়, এইরকম। বিড়ি খায় না তো সিগারেট তো খাবে। সিগারেট খেলেও যেন আজে বাজে ব্র্যান্ড না খায়, চামড়া পোড়া গন্ধ মনে হয় আমার। দেখি, এত কিছু দেখে শুনে মিলিয়ে কি ট্যাক্সি আনতে পারবো? সন্ডাগুন্ডা হলে কিন্তু তোকে যেতে হবে আমার সঙ্গে। আমাকে বাঁচাবে কে? কেউ যদি খারাপ হয়? কত রকম লোক আছে তো, তার উপর রাতের বেলা। আমিই বাঁচাবো বৌদি, আমার লাঠিটা নিয়ে যাব। নোয়াগড়ের কাছের উঁচু পাহাড়ের উপর থেকে আমার দাদু বাঁশ কেটে এনে নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছিলেন। এই লাঠি যার মাথাতেই পড়বে সেই আলো বাপ্পালো বলে চিৎপটাং হবে, তোমার সেই কবিতার মতো, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিৎপটাং। বলে নিজেই নিজের রসিকতায় হেসে উঠল। যা ভরত, গেলে দেরি করিস না। দাদাবাবু যদি ফিরে আসেন আমরা যাওয়ার পরে? এলে আসবেন, দাদাবাবুর কাছে তো একটা চাবি থাকেই। তবু এসে অব্দি আপনি তো একদিনের জন্য এমন করে যাননি। দাদাবাবু যদি চাবি নিতে ভুলে গিয়ে থাকেন? অত আমি জানবো কি করে? তাছাড়া সময়ও বেশি নেই, গেলে তাড়াতাড়ি যা। যাই তাহলে। ভরত যখন ট্যাক্সি নিয়ে এলো ভানু মহাপাত্রই ফোন করে ঠিক করে দিয়েছিলেন। এখানের মানুষেরা অত্যন্ত কোঅপারেটিং, ভদ্র। ব্যতিক্রম হয়তো সব জায়গাতেই থাকে, কিন্তু শ্রী এখানে এসে অবধি কলকাতার সঙ্গে এখানের যে মস্ত তফাৎ, এইসব ব্যাপারে তা ভালো করেই বুঝতে পারছে। ট্যাক্সিওয়ালা ভাড়া অনেকই চাইল, কিন্তু শ্রীর যতখানি তাড়া ছিল সে তুলনাতে ভাড়াটা কিছুই নয়। তার উপরে ভানু মহাপাত্রর চেনা ট্যাক্সি। চলি রে ভরত। বাহ, আমি যাব না? একা যাবে তুমি? বললে যে সঙ্গে যেতে হবে আমাকে। লাঠি হাতে এসে বলল ভরত। তাহলে চল, দোনামনা করে বলল শ্রী। ট্যাক্সিটা স্টার্ট করতেই বুঝতে পারল যে কাজটা ভুল হলো। এই সময়ে এবং ভরতকেও সঙ্গে নিয়ে বেরোনোটা অত্যন্তই অন্যায় হলো। কিছু কিছু অন্যায় থাকে যা করার মুহূর্ত থেকেই নিজেকে পীড়া দিতে থাকে, অপরাধবোধ জর্জরিত করতে থাকে নিজেকে, অথচ ফিরে যাবার বা তা থেকে নিজেকে নিবৃত্ত করার কোনো তাগিদ বা উপায়ও থাকে না। শ্রী বুঝল যে আজ রাতে ও সেই ধরনেরই কোনো অন্যায় করেছে। ম্যানেজিং ডাইরেক্টরের বাংলার বিরাট কম্পাউন্ড, মস্ত বাগান, নুড়ি বিছানো পথ,
উঁচু লোহার গেট, তার সামনে দুজন সিকিউরিটির লোক। একজোড়া মার্কারি ভেপার ল্যাম্প জ্বলছে, তাদের খয়েরি রঙা আলোয় পুরো বাগান আর গেট আর স্লো সিম রং করা সাদা বাংলোটাকে কেমন অলৌকিক বলে মনে হচ্ছে। সিকিউরিটির লোকেরা প্রথমে যেতে দিচ্ছিল না। শ্রী তার স্বামীর পরিচয় দেওয়াতে এবং সুমনের মায়ের সঙ্গে দেখা করার কথা বলাতে তারা স্যালুট করলো। শ্রীর মনে হলো একজন কৌতূহলী সিকিউরিটি গার্ড মাথা নিচু করে স্ত্রীকে একটু ভালো করে দেখেও নিল। সে দেখার রকমটা অন্য। মেয়েরাই একমাত্র জানে পুরুষের দেখার কত রকম হয়। বাংলোর সিঁড়ির সামনেও আবার সিকিউরিটি গার্ড। এসব নতুন হয়েছে বলে মনে হলো। ভরত বলল, আমি একবার ১ নম্বর বাংলা দেখতে এসেছিলাম বাবার সঙ্গে। তখন গেটে শুধু একজন দারোয়ান ছিল, তাও রাইফেল ছিল না, লাঠি হাতে। শ্রীর মনে হলো প্লেন ড্রেসে আশেপাশে পুলিশের লোকও নিশ্চয়ই আছে। বাংলোটার নাম ১ নম্বর? শ্রী শুধল ভরতকে। হ্যাঁ, ১ নম্বর সাহেব থাকেন, তাই ১ নম্বর। সাদা রঙা উর্দি পরা একজন বেয়ারা এসে বলল, কার কাছে এসেছেন আপনি? সাহেব তো হাসপাতালে, আপনি জানেন না? স্ত্রী একটুক্ষণ চুপ করে থেকে বলল, মা কি আছেন? কার মা? এমডির মা আছেন, কিন্তু উনি তো এই সময় কারোর সঙ্গে দেখা করেন না। আপনার নাম কি বলবো? শ্রী। শ্রী? হ্যাঁ, দেখছি, আপনারা বসুন। বলে মস্ত বসবার ঘরে নিয়ে গিয়ে বসালো লোকটি। একতলায় বারান্দাতেও দিব্যি বসা যেত। চমৎকার সাদা রঙা সব বেতের চেয়ার, প্যাস্টেল কালারের বিভিন্ন হালকা শেডের স্ট্রাইপড কাভার। ধবধবে সাদা মার্বেলের মেঝের পটভূমিতে ভারী সুন্দর দেখাচ্ছে। রড আয়রনের রাউন্ড টেবিল, দুদিকে দুটি, উপরে গ্লাস টপ, তাতে রোজেনথালের হালকা বেগুনি রঙা ফুলদানিতে ফিকে গোলাপি গোলাপ সাজানো। গার্ড বলল, এই বাংলা বালা সাহেব বানিয়েছিলেন, আগের বড় সাহেব। সেন সাহেব শুধু সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। ওই দেখুন, বাগানের বড় বড় গাছের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘর, তার পাশে দোলনা। সেন সাহেব ওইখানেই বেশি সময় থাকেন। অতিথি এলে তবে এতে আসেন। মা আছেন এখন। ওখানেই খাওয়া দাওয়া হয়? সব বন্দোবস্তই আছে, ছোট্ট কিচেন রুম, বাথরুম। সাহেব নাকি বলেন, আমরা চাকর বাকরদের কাছ থেকেই শুনেছি যে অত বড় বাড়িতে থাকা একটি অপচয়। এই কোম্পানি চলে দেশের ট্যাক্সদাতাদের টাকায়। যতখানি সাশ্রয় করা যায় তাই করা উচিত। সুমনের মা দোতলা থেকে নিচে নেমে এলেন। সাদা শাড়ি, হালকা কালো পাড়, সাদা ব্লাউজ, হাতে একগাছি করে সোনার চুড়ি, চোখে চশমা, পায়ে রাবারের চটি। আরও সুন্দরী হয়েছেন মাসিমা। কপালের দুপাশের চুল সাদা হয়ে গেছে। বাইফোকাল চশমার মধ্যে আলো পড়ে চোখের তলাটাকে অসমতল বলে মনে হচ্ছে। শ্রী বলল, ভরত, তুই বাইরে গিয়ে দাঁড়া। আচ্ছা বৌদি। ওই পরিবেশে অত আলোর মধ্যে খাকি হাফ প্যান্ট আর ছেঁড়া একটি নীল রঙা হাফ শার্ট পরা ভরতকে একদমই মানাচ্ছিল না। মানাচ্ছিল না হয়তো শ্রীকেও, কিন্তু বাইরে পাঠালো ভরতকে অন্য কারণে। মাসিমা কাছে আসতে নিচু হয়ে দুপায়ে দুহাত দিয়ে প্রণাম করল শ্রী। উনি ওকে তুলে ওর কপালে আর গালে চুমু খেলেন, থুতনিতে আঙুল ছোঁয়ালেন। বললেন, তুমি কি সেই শ্রী, সুমুর পুরনো শ্রী? হ্যাঁ মাসিমা, বলেই মাথা নিচু করে রইল। তারপর বলল, খবর শুনে এলাম। তাই? তুমি কোত্থেকে এলে? কলকাতা? থাকো কোথায় এখন? খবর পেলে কি করে মা? আমি এখন এখানেই থাকি যে মাসিমা। আমার স্বামী সুমনের আন্ডারে কাজ করেন, উনি ইঞ্জিনিয়ার। কি নাম? গোপেন্দ্রনাথ ব্যানার্জি। ও হ্যাঁ হ্যাঁ, তাকে তো আমি দেখেছি হাসপাতালে। সুমনদের বয়সী হবেন, হয়তো ২-১ বছরের বড়ও হতে পারেন। বেশ ছেলেটি। শ্রী উত্তর না দিয়ে চুপ করে থাকলো। তা বসো, কি খাবে বলো? খেতে তো আসেনি মাসিমা। খেতে কে আর কার বাড়িতে যায় বলো মা? একটু আদর, একটু যত্ন, একটু ভালো ব্যবহার, এটা কজন বোঝে মাসিমা? সেটা ঠিকই বলেছ, বেশি মানুষই এ কথাটা বোঝেন না। সুমন কেমন আছে এখন? আমি সকালে দেখতে গেছিলাম, ঠিক চিনতে পারলো না। হ্যাঁ, এরকমই হচ্ছে, কদিন আগেও হয়েছিল। তারপর বললেন, তুমি কতদিন এসেছো এখানে?
তা বেশ কয়েক মাস হয়ে গেল। এতদিন দেখা করনি সুমনের সঙ্গে? সুমন জানতো না? না, আমিও জানতাম না। তুমি যে বিয়ে করেছ তা তোমাকে দেখলে তো বোঝাই যায় না। আজকাল অবশ্য বেশিরভাগ মেয়েকেই দেখে বোঝার উপায় নেই। সুমনের বোনকে তুমি দেখেছ কখনো, স্মৃতিকে? না, তবে সুমনের কাছে অনেক শুনেছি। সে তো কানাডার মন্ট্রিয়ালে থাকে, তার স্বামী জিওলজিস্ট। নর্থ কানাডাতেই তাকে বেশি থাকতে হয়, তবে স্মৃতি মন্ট্রিয়ালেই থাকে, ইউনিভার্সিটিতে পড়ায়। যে জন্যে বলা, ও কিন্তু পুরোপুরি বাঙালি রয়ে গেছে। কোমর সমান চুল, সিঁথিতে চওড়া করে সিঁদুর দেয়, শাড়ি পরে, হাতে শাঁখা ও চুড়ি। খুব ভালো, অপরাধীর গলায় বলল শ্রী। তোমার ছেলে মেয়ে কি শ্রী? নেই। ক বছর বিয়ে হয়েছে? তা ৮-৯ বছর হলো। এতদিন? হ্যাঁ। তা সুমনকে কিছু বলবো মা? না, কি আর বলবেন। বলবেন আমি এসেছিলাম, প্রার্থনা করছি। প্রার্থনা? হ্যাঁ। প্রার্থনার প্রয়োজন বোধহয় আছে। জানি না ছেলেটার আমার কি হবে। ভালো হয়ে উঠবে দেখবেন। সুমনের মা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, গান-টান কি একেবারেই ছেড়ে দিয়েছ? প্রায়। কেন? ভালোবেসে শোনার লোক না থাকলে গান-টান হয় না মাসিমা। একেবারেই বাজে কথা। গান গাইবে নিজের জন্যে। গানের মতো জিনিস আছে? এত আনন্দ, এত শুদ্ধি আর কিছুতেই হয় না। এমনকি ছবি আঁকাতেও নয়। একসময় আমি সবই করতাম, বুঝেছ? সব ছেড়ে দিয়ে এখন শুধু গানটুকুকেই রেখেছি। গান এক ধরনের পুজো, উত্তরণ, প্রার্থনা। যাকগে, সুমু ভালো হয়ে বাড়ি আসুক, একদিন তোমাদের খেতে বলবো। আর যদি পারো তো হাসপাতালে ওকে মাঝে মাঝে দেখতে যেও। তারপর গলা নামিয়ে বললেন, সুমু তোমাকে বিশেষই পছন্দ করত। আমার একমাত্র ছেলে, সে যত বড়ই হোক না কেন, আমাকে সব কথাই বলে। আমি ওর বন্ধু। ও বলে প্রায়ই যে ও একটি জায়গায় হেরে গেছে। পরীক্ষা দেওয়ার বা যুদ্ধ করার সুযোগটুকুই পর্যন্ত পেল না ও। তোমার বিয়েটা ওকে ঘুণাক্ষরে না জানিয়ে ওকে খুব আঘাত করেছিল। এবং বিয়ের পরে তোমার শ্বশুরবাড়ির ঠিকানা পর্যন্ত তোমার বাড়ি থেকে না দেওয়াতেও ভীষণই অপমানিত বোধ করেছিল। এতখানি অপমানিত ও জীবনে আর কোনো ঘটনাতে বোধহয় হয়নি। জানি মাসিমা, আমি সব জানি। আমারও দোষ ছিল। আমার পরিবারের তো ছিলই। আমিও নিজেকে ক্ষমা করতে পারিনি। এরকম একটি প্রাগৈতিহাসিক ঘটনা যে আমাদের পরিবারের মানুষ ঘটাতে পেরেছিলেন, সে কথা আজও ভাবলে আমি স্তম্ভিত হয়ে যাই। কে বলতে পারে মা, প্রাক ইতিহাসের মোড়ক হয়তো আমাদের সকলের গায়েই লেগে আছে। সবসময় দেখা যায় না তা, এই যা। তাছাড়া ক্ষমা করার কি আছে? বিয়েটা তো একটা নির্বন্ধ। এই দেখো, তুমি যাকে বিয়ে করেছো সেও যথেষ্ট ভালো ছেলে। অবশ্যই ভালো। আমি তো তাকে দেখেওছি। সে সুমনের খুব প্রিয়। অথচ এও যেমন নির্বন্ধ, আবার এও নির্বন্ধ যে গোপনে এই হুড়হুড়াগড়ে এলো, এবং এলো তো এলো সুমন যেখানে সর্বেসর্বা। বলো, একে নির্বন্ধ বলবে কি বলবে না? কি শ্রী? শ্রী উত্তর না দিয়ে মুখ নামিয়ে নিল। একটু শরবত টরবত অন্তত খাও। না মাসিমা, ট্যাক্সি দাঁড় করিয়ে এসেছি। কেন, গাড়ি নেই তোমার? জিপ আছে, সে তো ওর সঙ্গেই থাকে কাজে কর্মে। তা যখনই আসতে ইচ্ছে করবে আমাকে একটা ফোন করে দেবে, গাড়ি পাঠিয়ে দেব। হাসপাতালে যেতে চাইলেও ফোন করো বিনা সংকোচে, গাড়ি না থাকলে। আমি তো তোমার মায়েরই মতো, মানো তো শ্রী। তোমার শাশুড়ি মাও তো হতে পারতাম। মানি মাসিমা। শ্রীর গলা ভারী হয়ে এলো। চলি। শ্রীকে এগিয়ে দিতে দিতে উনি বললেন, আমার নামটা মনে আছে তো? সুমন সেনের মা ছাড়াও আমার অন্য একটা পরিচয় ছিল, এখনো আছে। বুকু সেনের স্ত্রী। আমার নাম কাঞ্চন। কাঞ্চন ফুলের গাছ দেখেছ কখনো? এখানে অনেক আছে। এখনো ফুটছে কিন্তু। এখনো ফুটছে কিন্তু। খেয়াল করে দেখো।
আসলে নাম ছিল মনোরমা। তোমার মেসোমশাইয়ের মতে অত্যন্ত সেকেলে ছিল সে নাম। বিয়ের পর একদিন একটি ফুলে ভরা কাঞ্চন গাছতলাতে দাঁড়িয়ে উনি আমার নামকরণ করেছিলেন কাঞ্চন। সেই থেকেই কাঞ্চন। কাঞ্চন গাছে ফুল এলে তার কথা খুব মনে পড়ে। মনে হয় পাশেই দাঁড়িয়ে আছেন। জানো মা, এই না থাকাটাই সত্যি, থাকাটাই মিথ্যে। তার শখের টেবিল, ফার্নিচার, ঘড়ি, কলম সবই রয়ে গেছে একই রকম। যত্ন করে রাখলে তারা থেকে যাবে আরো বহু শত বছর। কিন্তু যতই যত্ন করো, মানুষকে রাখতে পারবে না। এই পৃথিবীতে মানুষের মতো এত কম সময় বিধাতা বেশি প্রাণীকে দেননি। বারান্দায় পৌঁছে বললেন, এ কথা কেন মনে এলো জানো? এই জন্যই মনে এলো যে তোমাকে বলা দরকার, জীবনের টোটাল লেংথের মধ্যেও মাত্র অল্প কটি বছরই রিয়েলি ম্যাটার করে। বড়জোর 20-25 বছর। তার আগে যায় কল্পনায়, স্বপ্নে, তারপরে স্মৃতিচারণে। বাঁচতে হলে এই বেলা বাঁচো মা, সময় বড় কম। যাই মাসিমা। যাওয়া নেই, এসো মা। নিচু হয়ে শ্রী প্রণাম করল। ওর দেখা দেখি ভরত হাতের নোয়াগড়ের লাঠিটিকে পাশে শুইয়ে রেখে ভক্তি ভরে প্রণাম করল কাঞ্চন দেবীকে, এমডি সাহেবের মাকে। একে তো চিনলাম না মা। এ আমার বাহন, ভরত, হেসে বলল শ্রী। সরস্বতীর বাহন হাঁস, লক্ষ্মীর বাহন পেঁচা, কার্তিকের বাহন ময়ূর। আর তুমি? তোমার দেবীর নাম কি গো ছেলে? ভরত ঝকঝকে বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চোখ দুটি তুলে বলল, শ্রী। ওরা দুজনেই হেসে উঠলেন ওর কথা শুনে। বাড়িতে মানে বোসদাদের বাড়িতে ওদের ফেরা হয়নি। আবার ওই বারেই গিয়ে উঠেছিল। বাইধরকে খাওয়ার টাকা দিয়ে খেয়ে নিতে বলেছিল গোপেন। হুইস্কির হলুদ আভার দিকে চেয়ে বসে গোপেন ভাবছিল, শ্রী কোথায় যেতে পারে? কোনো বিপদ আপদ হলো না তো? যারা এমডিকে মেরেছিল তারাই শ্রীকে উঠিয়ে নিয়ে গেল না তো? ভানু মহাপাত্রর দোকানে বা প্রতিবেশীদের কাছে খোঁজ করা উচিত ছিল অতি অবশ্য। তা না করে অভিমানের বয়সে সে বাড়ি থেকে ফিরে এলো বলে নিজের উপর রাগ হচ্ছিল গোপেনের। অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনের মতো হয়েছে কাজটা। কালু বলল, খাচ্ছ না কেন গোপেনদা? খাও। আমার এক্ষুনি যেতে হবে, শ্রীর যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে। ছাড়ো তো, যত নাই ভাবনা। খাও খাও। খেতে খেতে অন্য সব কথা বলো না। ওইদিকে তাকিয়ে দেখো, ওই যে কোনার টেবিলে। মেয়েটার কেমন রিকিঝিকি ভাব। এমন মেয়ে দেখলেই ইচ্ছে করে। আহ, কালু, বিরক্তির গলায় বলল গোপেন। কালু তাতে দমল না। মদ বড় ছোট, গুরু লঘু, ন্যায় অন্যায়কে এক সমতলে এনে দাঁড় করিয়ে দেয়। সেদিক দিয়ে দেখলে মদের মতো কম অনেস্ট বা কমিউনিস্ট জিনিস আর দুটো নেই। কালু নেশাগ্রস্ত হওয়াতে গোপেনকে আর সম্ভ্রমের চোখে দেখছিল না। চলো এবারে, গোপেন বলল। কোথায় যাবে? তোমার বাহন তো খেতে গেছে। সেও কি একটু পানমৌরি বা স্বল্পপর রস না টেনেই খাবার খাবে? আমাদের দেখে ইন্সপায়ার্ড তো হয়েছেই। এখন সে কতক্ষণে ফেরে তাই দেখো। তারপরে তো ফেরার কথা। গোপেনের মুখে বিরক্তি ফুটছিল, অথচ বিরক্তি যে ঠিক কার প্রতি তা সে নিজেই বুঝতে পারছিল না। গোপেনের মনে হচ্ছিল যে তার জীবনে কোনো বিশেষ ঘটনা আজ ঘটবে। সকাল থেকেই মনে হচ্ছিল, কি যে ঘটবে তাও বলতে পারছে না, কিন্তু ঘটবে। এক ধরনের অস্থিরতা তাকে বারবার বিশ্বস্ত করে দিচ্ছিল। তাসের বোর্ডে এমন করে হারা, তারপর দীপার চিঠিটা পড়া, তারপর কালুর সঙ্গে বসে এমন মদ্যপের মতো মদ খাওয়া, এই সব কিছুরই কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না সে। এই বিশ্বস্তার সুযোগেই তার মধ্যের কচিত মদ্যপটা তাকে আজ এমন কবজা করেছে। লজ্জিত সে যেমন হচ্ছে তেমন বিচলিত। দীপার চিঠিটার কথা বারবার মনে পড়ছে, এবং আশ্চর্য, দীপার ঝকঝকে সুশ্রী উজ্জ্বল দীপ্ত চোখ দুটির কথাও। আরো আশ্চর্য এই যে একবারও শ্রীর কথা মনে পড়ছে না। সম্পূর্ণ বিনা কারণে নিজের স্ত্রী শ্রীর প্রতি এক ধরনের বিরূপতা বোধ করছে ও। আজকে কালুই বা এমন করে তার সঙ্গ যে কেন ধরল, তারও কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না গোপেন। এইসব ব্যাখ্যাহীনতার মধ্য দিয়ে একটি অস্পষ্ট ব্যাখ্যা তার মনে উকি মেরেই পালিয়ে যাচ্ছে।
উঁকি মারার সঙ্গে সঙ্গে সে অত্যন্ত মথিত ও উত্তেজিত বোধ করছে। আর উঁকি মেরে পালিয়ে যাওয়ার পরই আবার এক ধরনের ভোঁতা স্বস্তিতে জবুথবু হয়ে যাচ্ছে। এখন রাত প্রায় 12টা বাজে। লাস্ট ড্রিঙ্কের অর্ডার দিয়ে গেছে বেয়ারা। এবারে বার বন্ধ হবে। ক্লান্ত বেয়ারারা, মাতাল খদ্দেররা এবং সঙ্গী জুটোতে না পারা একটি নষ্ট মেয়ে যে অগণ্য পুরুষদের নানা ধরনের ভ্রষ্টতা থেকে প্রতি রাতে বাঁচায়, লনের পাশেই বাড়ির দেয়ালের ঝোলানো বড় ঘড়ির কাঁটার দিকে মনোযোগী চোখে চেয়ে আছে। এক চুমুকে বটম সাফ করে গোপেন বলল, চলো। কালুও বলল, চলো। এবারে যখন গোপেনের বাড়ির সামনে গিয়ে জিপটা পৌঁছলো, তখনও বাড়িতে কোনো আলো দেখা গেল না প্রথমে। তারপর ভালো করে লক্ষ্য করে দেখল গোপেন, বসবার ঘরে মৃদু আলোটি জ্বলছে এবং রান্নাঘরের দিক থেকেও আলোর আভা ঠিকরে বেরোচ্ছে। আছে, স্বগতোক্তির মতো বলল কালু। তুমি কি ভেবেছিলে নেই? অত্যন্ত বিরক্তির গলায় বলল গোপেন। সমস্ত পৃথিবীর উপরেই ও প্রচণ্ড বিরক্ত হয়ে উঠেছে। না তা নয়, তবে মেয়ে ছেলেদের ব্যাপার কিছু কি বলা যায়? এই আছে এই নেই। বিয়ে না করলে কি হয় গোপেনদা, মেয়ে ছেলে কিছু ঘাটাঘাটি করেছে এই লাইফে। এমন করে কথাটা বলল কালু যেন ক্লেদ বা ময়লা ঘাটাঘাটির কথাই বলছে। কালুর কথার ধরনটা ভালো লাগলো না গোপেনের। পৃথিবীর সব মেয়ের প্রতি ওর গভীর শ্রদ্ধা ও সহানুভূতি আছে, অথচ কেন যে তা নিয়ে কোনোদিনও মাথা ঘামায়নি ও। মেয়েদের প্রসঙ্গ ওঠাতে কলকাতার আদি বাসিন্দারা যে কখনো কখনো এই মেয়ে ছেলে কথাটা ব্যবহার করেন, এটাও গোপেনের একেবারেই পছন্দ নয়। জিপটা ঘোরাচ্ছিল বাইধর। টেইল লাইটারের লাল ঝলক দেখিয়ে জিপটা মিলিয়ে গেল টাউনশিপের দিকে পথের বাঁকে। বাইধরকে ও যে আজ এত রাত অব্দি আটকে রেখেছিল, সে কারণে কোনো অপরাধও বোধ করল না। দরজার সামনে গিয়ে পৌঁছবার আগেই ভরত এসে দরজা খুলে দিল। দেখে মনে হলো বোধহয় ঘুমিয়ে পড়েছিল। কোথায় গিয়েছিলি তোরা? এমডি সাহেবের বাংলোয়। তোর বৌদি কোথায়? বসবার ঘরে। আপনি খাবেন না? আজ ধোকার ডালনা রেঁধেছিলাম। না, তুই শুয়ে পড়। বৌদি তো খাননি এখনো। কেন? আপনি আসেননি তাই। ঢং! ভরত গোপেনের এই ভাবান্তরে একটু অবাক হলো। গোপেনকে এই অবস্থায় আগে কখনোই দেখেনি। গোপেন সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। রেলিং ধরে কোনো রকমে দোতলায় উঠে এসেছিল। ভরত চলে গেল সামনে থেকে। বসার ঘরে বসে শ্রী একটি বই পড়ছিল। শ্রী মুখ তুলে বলল, কি ব্যাপার, আজ এত দেরি? কোথায় কাটালে সারাদিন এবং রাতের আধখানা? তুমি কোথায় গেছিলে সে কথা আগে শুনি। একবার এসে তো ফিরে গেলাম। এরকম না বলে কয়ে উধাও হয়ে যাবার মানে কি? ভরতকেও সঙ্গে নিয়ে গেলে কোন আক্কেলে? শ্রী জবাব না দিয়ে চুপ করে রইল। কি হলো, কথা বলছো না যে? খুব স্বাধীন হয়ে গেছো দেখছি। পরাধীন তো কখনো ছিলাম না। স্বাধীনতার প্রমাণ কখনো দাখিল করিনি বলেই বুঝি ভেবেছিলে আমি পরাধীন? আর আগে হয়তো সে প্রমাণ দাখিল করার প্রয়োজন হয়নি। সুমন সেনের বাড়িতে কেন গেছিলে? ওর মায়ের সঙ্গে দেখা করতে। হঠাৎ? হঠাৎ আবার কি? ছেলের অমন অবস্থা, মায়ের সঙ্গে সেই জন্যই দেখা করা প্রয়োজন মনে করেছিলাম। আমাকে ডিঙিয়ে লাফিয়ে যাওয়ার কি দরকার ছিল? আমাকে বললেই তো আমি নিয়ে যেতাম। আমাকেও তো উনি চেনেন। হ্যাঁ, তাই তো বললেন। তবে আমার সঙ্গে বহুদিনের চেনা জানা তো, তুমি সঙ্গে থাকলে উনি নিজেকে খুলতে মেলতে পারতেন না। তোমার সঙ্গে কতদিনের চেনা? বহুদিনের। তাহলে সুমন সেনকেও চিনতে? শ্রী মাথা নামিয়ে বলল, হ্যাঁ। এতদিন তাহলে এত নাটক করলে কেন আমার সঙ্গে? নাটক করলাম? অবাক হওয়া গলায় শ্রী বলল মুখ তুলে। তাছাড়া কি? নাটক করছি ভেবে নাটক করিনি। আমি আগে জানতাম না যে ওকে আমি চিনি। মানে এই সুমন সেনই। ন্যাকামি করার আর জায়গা পাওনি? শ্রী গোপেনের মুখ চোখের ভাব এবং ভাষাতে স্তব্ধ হয়ে গেল। গোপেনের অনেকই অপূর্ণতা ছিল, কিন্তু তার মধ্যে অভদ্রতা ছিল না। চুপ করে চেয়ে রইল শ্রী গোপেনের মুখে। গোপেন আবার বলল, সব ব্যাপার খুলে বলো, নইলে ভালো হবে না কিন্তু। তুমি আজ অসুস্থ,
আজকে চান করে খেয়ে শুয়ে পড়ো, কাল সব বলবো। তুমি আজকে সব শুনলেও তুমি বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। তুমি অপ্রকৃতিস্থ হয়ে আছো। অপ্রকৃতিস্থ বলেই গোপেন শ্রীর কাছে এগিয়ে এসে ওর হাত দুটি চিতার থাবার মতো শ্রীর দু কাঁধে রেখে বলল, আমি এক্ষুনি শুনবো, বলো। না, এখন কিছুই বলবো না। এমন অভদ্র মানুষের সঙ্গে আমার কোনো কথা নেই। তুমি তো কোনো দিনও এমন ছিলে না। ছিলাম, কি জানি, হয়তো ছিলাম না। তুমি আমাকে এমন করেছ। প্রত্যেক পুরুষই অভদ্র। কেউ কেউ ভদ্রতার মুখোশ পরে থাকে, তেমন সংকটে পড়লেই সে মুখোশ খুলে পড়ে, সহজেই খুলে পড়ে। তোমার ভদ্রতাও মুখোশ ছিল? হ্যাঁ, মুখোশ ছিল। মুখোশের ভারে মুখ আমার কেটে গেছে। আজকে নিজের মুখ দেখানোর সময় এসেছে। দেখো, কিন্তু দেখাবার প্রয়োজন নেই কোনো। বলতেই ঠাস করে এক চড় মেরে দিল গোপেন শ্রীর গালে। স্তম্ভিত হয়ে শ্রী উঠে দাঁড়িয়ে বলল, ছোট লোক? আমি ছোট লোক? তুমি একটি নোংরা মেয়ে, বাজে বাজে বাজে। শ্রী কোনো কথা না বলে দৃপ্ত ভঙ্গিমায় উঠে দাঁড়ালো সোফা থেকে। বলল, এনাফ ইজ এনাফ, ইটস রিয়েলি এনাফ। গোপেন টলতে টলতে শোয়ার ঘরের দিকে চলে গেল এবং গোপেন চলে যেতেই গুটি গুটি ভরত ঢুকলো এসে ঘরে। সমব্যথের চোখে তাকালো শ্রীর মুখে। ভরতের দু চোখ জলে ভরে এলো। এতক্ষণ গোপেনের এমন ব্যবহারেও শ্রীর মুখে তেমন কোনো বৈকল্য ঘটেনি, কিন্তু ভরতের চোখের জল শ্রীকে অভিভূত করল। বড় বড় চোখের পাতা ভিজিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে গেল শ্রীর গাল বেয়ে। শ্রী ভরতকে বলল, কাঁদবার কি হয়েছে? হ্যাঁ, কাঁদবার কি হয়েছে? ভরত ভাবল শ্রী নিজের দুঃখেই কাঁদছে, কিন্তু শ্রী জানতো যে গোপেনের দুঃখের কাছে তার নিজের দুঃখটা কিছুই নয়। সত্যি কথা বলতে কি, তার দুঃখের চেয়ে সুখের মাত্রা অনেকই বেশি ছিল, এবং সেই কারণেই গোপেনের কথা ভেবে তার দুঃখ হচ্ছিল। শ্রী বুঝল, হঠাৎ করে যে তাদের দাম্পত্য সম্পর্কটা এমনিতে শীতের দিনের বিলের মতো নিস্তরঙ্গ ছিল, তাতে সূর্যোদয়, সূর্যাস্ত, চাঁদ আর তারারা প্রতিবিম্বিত হতেই তাকে চরিত্র দান করেছিল। হয়তো এমনিতে তার নিজস্ব চরিত্র বলতে কিছু ছিল না, কিন্তু ঝড় যখন উঠল তখন শান্ত নির্লিপ্ত দাম্পত্যর চেহারাটা আমূল বদলে গেল। সেই শান্ত মাধুর্যে বহু বছর অভ্যস্ত থাকার পর তার ভয়াবহ অচেনা দুরূপের দুপক্ষই চমকে উঠল। অবাক হয়ে গেল শ্রী, এবং হয়তো গোপেনও এ কথা জানে যে যে সম্পর্ককে চিরদিনের বলে মেনে নিয়ে ফুলশয্যার রাতের পর সহজ সুখে নিশ্চিন্তে ছিল, সেই সম্পর্কের ভিত এত বছরেও যথেষ্ট দৃঢ় হয়নি। কি আশ্চর্য! কথাটা মনে পড়ল। দ্য স্ট্রেংথ অফ আ চেইন ইজ ইটস উইকেস্ট লিঙ্ক। ভরত বলল, দাদাবাবু খাবে না বলেছে। আমিও খাবো না, তুই খেয়ে নিয়ে শুয়ে পড়। আমিও খাবো না, ভরত বলল মুখ গোজ করে। তবে খাস না। আজ রাতে কারোর সঙ্গে আর বেশি কথা বাড়ানোর ইচ্ছে হলো না শ্রীর। চান করে ওঠার পর কি করলো গোপেন তা বোঝা গেল না। গোপেনের আর সাড়া শব্দও পাওয়া গেল না। শ্রী বসবার ঘরের সোফাতেই শুয়ে পড়ল আলো নিভিয়ে দিয়ে। ঘরের আলো নিভোতেই বাইরের আলোর আভা ধীরে ধীরে ঘরকে ভরে দিল। পাখাটা নিভিয়ে দিতেই গভীর রাতের নিজস্ব সব অস্ফুট শব্দ বাইরে থেকে এসে ঘরের দখল নিল। নীড়ের পাখির নড়াচড়ার, ডানা ঝাপটানোর শব্দ, দূরের কৌতলির বালতি এবং জলের শব্দ, রাতের শব্দের সঙ্গে রাতের গন্ধও এসে ঘর ভরে দিল। হুড়হুড়াগড় স্টেশনের ইয়ার্ডে মালগাড়ির শান্টিংয়ের আওয়াজ রাতের নিস্তব্ধতাকে মথিত করে হুড়গুম হুড়গুম শব্দ করে তুলল। তেমনই শব্দ শুনল শ্রী তার নিজের বুকের মধ্যেও। নৈঃশব্দের শব্দ, শব্দের চেয়েও অনেক বেশি প্রকট হলো। সুমনের মুখটা ভেসে উঠল ওর চোখের সামনে, এবং পরক্ষণেই গোপনের মুখও। বড় কষ্ট হতে লাগলো শ্রীর বুকের মধ্যে। পাশ ফিরে শুলো, কষ্টটাকে বুক চাপা দেওয়ার জন্যে, কিন্তু সোফাতে পাশ ফিরে স্বচ্ছন্দ হওয়ার মতো যথেষ্ট জায়গা ছিল না। তাই আবার চিত হয়ে শুলো। বাগান থেকে নানা রকম ফুলের পাতার, অসমবয়সী পুরুষের উরুর মতো নানা ধরনের গড়নের কাণ্ডর
শাখা প্রশাখার মিশ্র গন্ধ ভেসে আসছিল রাতের গায়ের নিজস্ব গন্ধের সঙ্গে। স্ত্রীর ভবিষ্যৎ জীবনের গন্ধ, সেও মিশ্র গন্ধ, তবে সেই মিশালের রকম বোঝা যায় না। শেষ রাতে শীত শীত করছিল। জোর করে সোফা ছেড়ে উঠে শোবার ঘরে গেল স্ত্রী একটি চাদর আনবার জন্যে। ঠিক তখনই পেটা ঘড়িতে ৩টে বাজল। বাথরুমের আলোটা নেভায়নি গোপেন। খাটের এক কোণাতে চিত হয়ে অজ্ঞানের মতো শুয়েছিল সে। একটি হাত এবং একটি পা ছোট খাট থেকে ঝুলেছিল। বিচ্ছিরে আওয়াজ করে নাক ডাকছিল সে। ড্রিঙ্ক করাতে হুঁশ না থাকায় শুধু গায়ে পায়জামা পরেই শুয়েছিল গোপেন। পাঞ্জাবিটি খাটের পাশে মেঝেতে পড়েছিল। বাথরুম থেকে আলো এসে গোপেনের মুখে পড়েছিল। চাদরটা তুলে নিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল খাটের ধারে স্ত্রী। বড় অসহায় দেখাচ্ছিল তাকে। ঘুমন্ত গোপেনের দিকে চেয়ে স্ত্রীর মন গভীর রাতের কবষ্ণ নীড়ের মধ্যে হঠাৎ নড়াচড়া করে ওঠা পাখির মতন নড়ে চড়ে উঠল। নিজেকে বোঝে না ও। এর আগে নিজেকে সুস্পষ্টভাবে বোঝার এমন প্রয়োজনও আর বোধ করেনি সে এমন তীব্রভাবে। নিজেকে ওর গোপেনের চেয়েও অনেক বেশি অসহায় বলে মনে হলো। সব রাতই পোহায়, সুখের রাত, দুঃখের রাত, ফুলশয্যার রাত, বৈধব্যর রাত। এই তীব্র মিশ্র অনুভূতির আধো ঘুম আধো জাগরণের রাতও একসময় পোহালো। স্ত্রী বাথরুমে গিয়ে ফিরে এসে ছাদে গেল। গোপেন এখনো ঘুমোচ্ছে। অনেকক্ষণ ঘুমোবে আজও। মাতাল হওয়াটা যাদের অভ্যাসের মধ্যে পড়ে না, তাদেরই মত্তাবস্থা কাবু করে সবচেয়ে বেশি। ভরতও ঘুমোচ্ছে। স্ত্রীর এবং গোপেনের জীবনের হঠাৎ ওঠা তরঙ্গমালার ছোঁয়া ভরতকেও লেগেছে। আজ সেও ঘুমোবে অন্য দিনের চেয়ে অনেকক্ষণ বেশি। এতক্ষণ আমি পড়ে শোনালাম বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস হাজারদুয়ারি এর ৫ম পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। শেষ পর্বটি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।